বৃষ্টির রাতে অপ্রত্যাশিত প্রস্তাব। মা, তুমি কি আমাকে বিয়ে করবে? এই বৃষ্টির রাতে আমি আর লুকিয়ে রাখতে পারছি না আগে। গতকাল রাতে ভয়ানক ঝড় বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল ঘণ্টাখানেক আগে। মোমবাতির আলো বসেছিলাম। হঠাৎ ছেলে আমার পাশে এসে বসল। বজ্রপাতের শব্দে ভয় পেয়ে আমার হাত ধরল। কিন্তু বিদ্যুৎ ফিরে আসার পরও সে আমার হাত ছাড়ল না। মা, এই অন্ধকারে বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। আমি হকচকিয়ে গেলাম। কি বলছিস তুই? আমি জানি এটা অস্বাভাবিক শোনাবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও, মা। আমরা এই শহর ছেড়ে দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না গিয়ে। বৃষ্টির শব্দ জানালায় টিপটিপ করছিল। আমার হৃদয় ঠিক সেই ছন্দেই দুকদুক করছিল। ছেলের হাত এখনও আমার হাতে। তার চোখে এক অদ্ভুত আবেদন। তুই কি জানিস তুই কি বলছিস? আমি গত 2 বছর ধরে এই অনুভূতি নিয়ে লড়াই করেছি। কিন্তু আজ এই ঝড়ের রাতে বুঝলাম, প্রকৃতিও চায় আমি তোমার কাছে সত্য প্রকাশ করি গিয়ে। মোমবাতির আলো আমাদের মুখে কাঁপছিল। ছেলের কথাগুলো আমার মনে ঝড় তুলল। এ কি হচ্ছে? মা, আমি তোমাকে খুশি রাখব। তুমি যেভাবে আমার যত্ন নিয়েছ, আমিও সেভাবে তোমার যত্ন নেব, কিন্তু একজন স্বামী হিসেবে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমার মনের ঝড় শুরু হয়েছিল সবেমাত্র। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সরকার। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রাজীব সরকার, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর রিয়া। রাহুল 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমি যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা। এটা ঠিক 1 বছর আগের কথা। আমাদের পুরানো বাড়িতে তখন থাকতাম। সেই বাড়িটা ছিল আমার শ্বশুরমশাইয়ের। রাজীবের বাবা মারা যাওয়ার পর আমরাই সেই বাড়িতে থেকে গিয়েছিলাম। সেই রাতটা ছিল কার্তিক মাসের শেষ দিকে। আশ্বিনের পূর্ণিমা সবে গেছে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছিল। রাজীব অফিস থেকে এখনও ফেরেনি। রিয়া স্কুলের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আর রাহুল তার রুমে বসে কম্পিউটারে কাজ করছিল। আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সারা এলাকায় অন্ধকার নেমে এল। আমি দেখলাম রাহুল মোমবাতি নিয়ে নিচে নেমে আসছে। মা, লোডশেডিং নাকি? কবে আসবে কারেন্ট? রাহুল আমার কাছে এসে জিজ্ঞেস করল। জানি না বাবা। হয়তো আবহাওয়া খারাপ বলে। আকাশে মেঘ জমেছে কেউ, আমি বললাম। ঠিক তখনই প্রচণ্ড বৃষ্টি শুরু হল। সাথে বজ্রপাত। জানালা দিয়ে ঝড়ের শব্দ আসতে লাগল। রিয়া ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, খুব ভয় লাগছে। এত বজ্রপাত কেন হচ্ছে? রিয়া আমার পাশে এসে বসল। আমরা সবাই বসার ঘরে এসে একসাথে বসলাম। মোমবাতির আলো চারদিক কাঁপছিল। রাহুল আমার পাশের সোফায় বসেছিল। হঠাৎ একটা খুব জোরে বজ্রপাত হল। আমি চমকে উঠলাম। রাহুল দেখল আমি ভয় পেয়েছি। সে আমার হাত ধরল। মা, ভয় পেও না। আমি আছি। তার হাতের স্পর্শে আমার কিছুটা ভয় কমল। কিন্তু একটু পরেই আবার জোরে বজ্রপাত হল। আমি আরও কাছে সরে গেলাম রাহুলের। রিয়াও আমার অন্য পাশে এসে বসল। বৃষ্টি একটানা চলতে লাগল। আধ ঘণ্টা পার হয়ে গেল। রাজীব এখনও ফেরেনি। আমি চিন্তিত হয়ে পড়লাম। ফোন করতে গেলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। মা, বাবা নিশ্চয়ই অফিসেই আটকে পড়েছেন। এত বৃষ্টিতে রাস্তায় বের হওয়া নিরাপদ নয়। রাহুল আমাকে সান্ত্বনা দিল। আমি মাথা নাড়লাম। কিন্তু মনটা অস্থির ছিল। রাহুলের হাত এখনও আমার হাতের উপর। তার স্পর্শে আমার একটু শান্তি লাগছিল। হঠাৎ রাহুল বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। এই অন্ধকারে, এই ঝড়ের রাতে আমি বুঝতে পারছি যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে শুধু মা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও খুব সম্মান করি। আমি অবাক হলাম। কি বলতে চাইছিস? মা, আমি জানি এটা অদ্ভুত শোনাবে। কিন্তু আমি চাই তুমি আমার সাথে একটা নতুন জীবন শুরু করো। আমরা এই জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যাই। একটা নতুন শহরে, যেখানে কেউ আমাদের চেনে না। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি বলছিস রাহুল? আমি তো তোর মা। হ্যাঁ মা, কিন্তু আমি চাই তুমি আমার সাথে বিয়ে করো। রাহুল স্পষ্ট করে বলল। আমি হতবাক হয়ে গেলাম। এ কি শুনছি?
রিয়া তখনও আমার পাশে বসে। সে কিছু বুঝতে পারছে না। রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। এসব কথা বলতে নেই, আমি কঠিন গলায় বললাম। মা, আমি গত 2 বছর ধরে এই চিন্তায় আছি। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। তুমি এত সুন্দর, এত যত্নশীল। বাবা তোমার যোগ্য নয় গে। থাম। এসব কথা বলিস না। এটা ভুল। আমি রেগে গেলাম। কিন্তু রাহুল থামল না। মা দেখো, বাবা সারাদিন অফিসে থাকেন। তোমার সাথে সময় কাটান না। আমি তোমার সবচেয়ে কাছের মানুষ। আমি তোমাকে সবচেয়ে বেশি বুঝি গি। বজ্রপাত আবার হল। আমার মনেও ঝড় বইছিল। এ কি শুনছি? আমার নিজের ছেলে আমাকে এসব কি বলছে? রাহুল, তুই মাথা খারাপ করেছিস? এসব কথা ভেবেও দেখতে নেই গিয়ে আমি উঠে দাঁড়ালাম। কিন্তু রাহুল আমার হাত ধরে রাখল। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নাম নিয়ে, নতুন পরিচয় নিয়ে। সেখানে তুমি আমার স্ত্রী হবে গু। আমার সারা শরীর কাঁপতে লাগল। এ কি হচ্ছে? আমার ছেলে আমাকে এসব কি বলছে? ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এল। আলো জ্বলে উঠল। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত চাহনি। এ যেন আমার চেনা ছেলে নয়। রাহুল, তুই ঠিক আছিস? আমি জিজ্ঞেস করলাম। রাহুল হঠাৎ চোখ কচলাতে লাগল। কি? কি হল মা? আমি কোথায়? এত আলো কেন? আমি অবাক হলাম। তুই কি বলছিলি একটু আগে, মনে নেই? রাহুল মাথা চুলকাল। আমি কিছুই মনে করতে পারছি না মা। আমার মাথাটা খুব ভার লাগছে গু। রিয়াও অবাক হয়ে দাদাকে দেখছিল। দাদা, তুমি তো মায়ের সাথে অদ্ভুত সব কথা বলছিলে গু। কি কথা? রাহুল জিজ্ঞেস করল। আমি ভাবলাম কি বলবো। হয়তো অন্ধকার আর ঝড়ের মধ্যে রাহুলের মানসিক অবস্থা একটু বিগড়ে গিয়েছিল। এখন আলো জ্বলতেই সে স্বাভাবিক হয়ে গেছে। কিছু না বাবা। হয়তো ভয় পেয়েছিলি গু, আমি বললাম। এমন সময় রাজীব ফিরে এল। সে খুব ভিজেছিল। এত বৃষ্টি। রাস্তায় জল জমে গেছে। কোনো রকমে পৌঁছলাম ঘ। রাজীব ড্রেস চেঞ্জ করে এল। আমরা সবাই একসাথে খাবার খেলাম। রাহুল স্বাভাবিক আচরণ করছিল। যেন কিছুই হয়নি। কিন্তু আমার মনে সেই কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল। সেই রাতে আমার ঘুম আসেনি। রাহুলের সেই কথাগুলো আমার কানে বাজছিল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও এ কি ভাবছিল সে? পরের দিন সকালে রাহুল স্বাভাবিকভাবে কলেজে গেল। কিন্তু আমি অস্থির ছিলাম। রাজীবকেও কিছু বলতে পারলাম না। এমন কথা কিভাবে বলবো? দুপুরে রাহুল কলেজ থেকে ফিরল। সে স্বাভাবিক আচরণ করছিল। আমাকে দেখে হাসল। মা, আজ কি রান্না করেছ? তোর প্রিয় ভাত, ডাল আর মাছ গু, আমি বললাম। বাহ, চল খাই গু। রাহুল খুশি হয়ে খেতে বসল। খাওয়ার সময় আমি রাহুলকে লক্ষ্য করছিলাম। সে কি সত্যিই কিছু মনে রাখেনি? নাকি ভান করছে? সন্ধ্যাবেলা রাহুল আমার কাছে এল। মা, গতকাল রাতের কথা আমার একটু একটু মনে পড়ছে গি। আমার হৃদয় দুকদুক করতে লাগল। কি মনে পড়ছে? আমি তোমাকে কি যেন বলেছিলাম। অন্ধকারে। কিন্তু ঠিক মনে করতে পারছি না ঘি। রাহুল মাথা চুলকাল। তুই ভয় পেয়েছিলি? কিছু না ঘি, আমি এড়িয়ে গেলাম। না মা, আমার মনে হচ্ছে আমি তোমাকে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। কিন্তু কি? আমি চুপ করে রইলাম। কি বলবো? এভাবে দিন কাটতে লাগল। রাহুল মাঝে মাঝে চেষ্টা করত গত রাতের কথা মনে করতে। কিন্তু পারত না। আর আমি ভাবতাম এসব কি হল? কিছুদিন পর আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমাদের বাড়ির পুরানো আয়নাটা মাঝে মাঝে অদ্ভুত আলো ছড়াচ্ছে। রাতের বেলা আয়নার সামনে দিয়ে গেলে মনে হয় কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছে। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, আমাদের বাড়িতে কিছু অদ্ভুত হচ্ছে। রাতে আমি কারো পায়ের শব্দ শুনি। কিন্তু কেউ নেই গে। আমিও লক্ষ্য করেছি। রাতের বেলা অদ্ভুত শব্দ হয়। মনে হয় কেউ যেন হাঁটাহাঁটি করছে। কিন্তু সবাই তো ঘুমিয়ে। একরাত আমি জেগে থাকলাম। রাত 3টার সময় শব্দ শুনলাম। আস্তে আস্তে বের হলাম। দেখলাম রাহুল হাঁটছে। কিন্তু তার চোখ বন্ধ। সে ঘুমের ঘোরে হাঁটছে। সে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন বলতে লাগল। কিন্তু আমি শুনতে পেলাম না। আয়নায় একটা অদ্ভুত আলো খেলা করছিল। হঠাৎ রাহুল ঘুরে আমার দিকে তাকাল। তার চোখ খোলা, কিন্তু সেই চোখে একটা অদ্ভুত ভাব। যেন সে আমাকে চিনতে পারছে না। কে তুমি? রাহুল আমাকে জিজ্ঞেস করল। আমি অবাক হলাম। আমি তোর মা গু। রাহুল মাথা নাড়ল।
না, তুমি আমার মা নও। তুমি অন্য কেউ। সে আবার আয়নার দিকে তাকাল। আয়নায় কি দেখছে সে? আমি তোমাকে চিনি। তুমি আমার প্রেমিকা। রাহুল বলল। আমার মাথা ঘুরে গেল। এ কি বলছে? রাহুল, তুই ঠিক আছিস? আমি কাছে গেলাম। রাহুল হঠাৎ আমার দিকে এগিয়ে এল। আমি তোমাকে বিয়ে করব। আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। ঠিক সেই মুহূর্তে আয়নাটা ভেঙে গেল। কাচের টুকরো ছড়িয়ে পড়ল। রাহুল চমকে জেগে উঠল। কি হল মা? এত শব্দ কেন? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি দেখলাম সে এখন স্বাভাবিক। আয়নাটা ভেঙে গেছে। রাহুল আয়নার দিকে তাকাল। কিভাবে ভাঙল? আমি কিছু বললাম না। ভোর পর্যন্ত জেগে রইলাম। ভাবছিলাম এসব কি হচ্ছে। রাহুলের কি সমস্যা হয়েছে? পরের দিন আমি রাহুলকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার বলল কোনো সমস্যা নেই। হয়তো চাপে আছে। বিশ্রাম নিতে বলুন। কিন্তু আমি জানতাম এটা সাধারণ কিছু নয়। আমাদের বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটছে। আয়নাটা ভাঙার পর থেকে রাহুলের আচরণ আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমি ইন্টারনেটে সার্চ করলাম। জানতে পারলাম পুরানো আয়না মাঝে মাঝে অদ্ভুত শক্তি ধরে রাখে। সেই শক্তি মানুষের মনকে প্রভাবিত করতে পারে। আমি বুঝলাম রাহুলের সমস্যা ছিল সেই আয়নার কারণে। আয়নায় কোনো অশুভ শক্তি ছিল যা রাহুলকে প্রভাবিত করছিল। রাতে ঘুমের ঘোরে সে আয়নার কাছে যেত এবং সেই শক্তির প্রভাবে পড়ত। আয়না ভেঙে যাওয়ার পর রাহুল স্বাভাবিক হয়ে গেল। সে আর কখনো সেই রাতের কথা মনে করতে পারেনি। আর আমিও কাউকে কিছু বলিনি। তবে আমি ঠিক করলাম আমাদের বাড়ি থেকে সব পুরানো জিনিসপত্র সরিয়ে দেব। কে জানে আর কি কি অশুভ শক্তি লুকিয়ে আছে। এভাবেই শেষ হল আমাদের সেই রহস্যময় অভিজ্ঞতা। রাহুল এখন স্বাভাবিক জীবনযাত্রা করছে। কলেজ থেকে পাশ করে চাকরি খুঁজছে। সে আর কখনো আমাকে সেই ধরনের কথা বলেনি। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, যদি সেই আয়না না ভাঙত তাহলে কি হতো? রাহুল কি সত্যিই তার ভুল পথে চলে যেত? আমি বুঝেছি কিছু পুরানো বস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি থাকে। সেগুলো মানুষের মনকে প্রভাবিত করতে পারে। আমাদের বাড়ির সেই আয়নাটা হয়তো কোনো দুর্ঘটনার সাক্ষী ছিল। আমি পরে রাজীবের কাছ থেকে জানলাম যে সেই আয়নাটা তার দাদামশাইয়ের আমল থেকে ছিল। তার দাদামশাই সেটা কিনেছিলেন একটা পুরানো বাড়ি থেকে। সেই বাড়িতে নাকি একসময় একটা ট্র্যাজেডি ঘটেছিল। কয়েক মাস পর আমি সেই পুরানো বাড়ির খোঁজ নিলাম।